আপনি আঙ্কেল রেস্টুরেন্ট ছিলেন স্যার? হ্যাঁ। নওরিন ও মার্জিয়া একে অপরের মুখ চাওচাই করলো। এরপর নওরিন এক অদ্ভুত প্রশ্ন করে ফেলল। স্যার, আপনি কি বিবাহিত? নাফিম প্রথমে অপ্রস্তুত হয়ে পড়ল, পরে নিজেকে স্বাভাবিক করে জবাব দিল। বিয়ে করিনি এখনো, তবে খুব শীঘ্রই করব। নওরিন আবারও বলল। আমরা দাওয়াত পাবো তো স্যার? নাফিম হালকা হাসার চেষ্টা করে বলল। চেষ্টা করব। এরপর নাফিম উঠে চলে গেল। মার্জিয়া কলমে মুখ লাগিয়ে নওরিনকে বলল। তুই বেশি কথা বলিস সবসময়। কি দরকার ছিল পার্সোনাল প্রশ্ন করার? স্যার কতটা অপ্রস্তুত হয়ে গিয়েছিল। নওরিন জিভে কামড় দিল, বলল। আমি কৌতূহলবশত জিজ্ঞেস করেছি। তোর বাবা রেস্টুরেন্ট, মানে বয়স নিশ্চয়ই কম হবে তাই। মার্জিয়া উত্তর দিল না। বই খাতা ব্যাগে ঢুকিয়ে উঠে দাঁড়ালো। নওরিন বলল। হোস্টেলে যাবি? হ্যাঁ, মাথা ব্যথা করছে আমার। আমার বাসায় চল না হয়, একসাথে খাবো দুপুরে। মার্জিয়া আটকে উঠল কথাটা শুনে। আশা বেগম এবং তার করা ভয়ানক ঘটনাগুলো চোখের সামনে ভেসে উঠল মুহূর্তেই। বলল। আমি আজ যেতে পারবো না, কাপড় জমেছে অনেক, ধুতে হবে। নওরিনের মন খারাপ হলো। মার্জিয়াকে বিদায় জানিয়ে ও চলে গেল। মার্জিয়া হলে এসে আগে ব্যাগ রেখে নিজের বিছানায় বসলো। খিদেতে গা গলিয়ে উঠছে, তাই আসার সময় কিনে আনা কাপ নুডলসটা বের করে পানি গরম ঢেলে মুখ বন্ধ করে রাখলো। এরপর জামাটা বদলে নিয়ে চোখে মুখে পানি দিতে গেল। চোখের পানি ঝাপটা দিতে মার্জিয়ার চোখ মুখ কুঁচকে এলো। গলায় বেশ কিছু জায়গায় জখম হয়ে আছে, সেখানে পানি লাগতে জ্বলতে শুরু করছে। মার্জিয়া কোনো রকমে ফ্রেশ হয়ে এলো, হাত মুখ মুছে নুডলসটা খেয়ে নিল। এরপর এক কাপ চা বানিয়ে পড়তে বসলো। বই খুলে কয়েক লাইন পড়তেই মাথায় ঘুরতে থাকলো সকালের ঘটনাটা। কিছুতেই মাথা থেকে বের হচ্ছে না। বাধ্য হয়ে মার্জিয়া বই বন্ধ করে টেবিলে মাথা রেখে চোখ বন্ধ করলো। এরপর মুহিবের মুখটা ভেসে উঠল। মার্জিয়া তবদা খেয়ে গেল। নিজের চুল মুঠ করে ধরে বিড়বিড় করে পড়ল। এসব কি হচ্ছে আমার সাথে? এর মধ্যে মার্জিয়ার ফোনে কল এলো। অচেনা নাম্বার থাকায় প্রথমে রিসিভ করলো না। পরপর কয়েকবার কল আসায় ফোন রিসিভ করে কানে দিল মার্জিয়া। সাথে সাথেই আশা বেগমের বাজখাই কণ্ঠস্বর ভেসে এলো। তুমি কাল কি করেছো মার্জিয়া? মার্জিয়া ঘামতে থাকলো। ভাবলো এরপর যদি আশা বেগম ওর ছবিগুলো পাবলিক করে দেয় তখন। কথাটা ভেবে মার্জিয়ার কথা বন্ধ হয়ে গেল। আশা বেগম হুমকি দিয়ে বলেন। দেখো মার্জিয়া, তুমি নতুন, দেখে অনেক ভালো ব্যবহার করেছি, তবে এবার তুমি সীমা ছাড়িয়ে গেছো। তোমার কোন এসে কালকে বাসি ভাইকে মেরেছে? হ্যাঁ আন্টি, চুপ করো, এসব নাটক আমার সাথে করবে না। বয়ফ্রেন্ড তো তোমার নেই জানতাম, তবে দেখো বাসির ভাই খুব রেগে আছেন। এখন তোমাকে ওনাকে ঠান্ডা করতে হবে, না হলে তোমার ছবিগুলো। আন্টি প্লিজ, এমন কেন করছেন? আমি তো আপনার মেয়ের মতো। আমায় মাফ করে দিন না, ডিলিট করে দিন ছবিগুলো। আশা বেগম উত্তর দিলেন না, রাগে ফুঁসতে লাগলেন। মার্জিয়া কান্না করে বলে উঠল। আন্টি, আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না ছবিগুলো পাবলিক হলে। আপনি দয়া করুন আমায় প্লিজ। তাহলে ভয় আছে তোমার মাঝে? আন্টি, আমি আপনার পায়ে ধরি, ছবিগুলো ডিলিট করে দিন না। দিব, আগে আমার কথার মতো কাজ করো। কি? বাসির ভাইয়ের সাথে দেখা করো, ওনাকে সিডিউস করে তোমার সাথে জড়িয়ে নাও, ব্যাস। এরপর তোমার আর কিছু করা লাগবে না, আমি নিজে সব ছবি ডিলিট করে দেব। মার্জিয়া আর সহ্য করতে পারল না, শব্দ করে কেঁদে উঠল। তখনই জুলি এলো রুমে। মার্জিয়া মুখে হাত দিয়ে কান্না আটকানোর চেষ্টা করলো। ফোনের অপর পাশ থেকে আশা বেগম বলেন। আজ 6টায় বাসির ভাইয়ের সাথে দেখা করবে, ওনার বাড়িতে যাবে তুমি, বুঝলে? মার্জিয়া উত্তর দিল না। মেয়েটা নিজের হাতে কামড় বসিয়ে কান্না আটকানোর চেষ্টা করতে লাগলো। ঝুলিয়ে সেই কাপড় নিয়ে গোসলে ঢুকেছে। মার্জিয়া ফোন কেটে বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো। কি করবে এখন সে? ইচ্ছে তো করছে বারান্দা দিয়ে লাফ দিতে। এই নোংরা জীবন রাখার থেকে না রাখা ভালো। মইবাস হসপিটালে যায়নি, সারাদিন বাসাতেই ছিল। কাল ভোরে ওদের চট্টগ্রাম যাওয়ার কথা, তাই সবাই টুকটাক কোচকাজ করে নিচ্ছে। পরশে গিয়েছে ওর বন্ধুদের সাথে শপিংয়ে। রাত বিকেল 5টা বাজে। ঘুম থেকে উঠে দেখলো মুহিব রান্নাঘরে পাস্তা বানাচ্ছে। চোখ ডলতে ডলতে রাত ফ্রিজ থেকে ম্যাঙ্গো জুস বের করে খেতে লাগলো। মুহিব এক মনে কাজ করছে, তা দেখে রাহাত বলল। কি ব্যাপার ব্রো, আজ এত চুপচাপ যে? আমি তোর মতো পাগল না যে একা একা সারাদিন কথা বলবো। রাহাত গায়ে মাখলো না কথাটা, বলল। সকালের মেয়েটা আসলে কে ছিল ভাই, তোর গপ? মুহিব মরিচ আর রসুন কাটছিল। রাহাতের প্রশ্ন শুনে কাটা
থামিয়ে ঘুরে বলল, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। তাহলে ওকে। ওয়েট, ওই কি সেই রাতের মেয়েটা? মুহিব আবারও কাটাকুটিতে মন দিয়ে বলল। হুম। রাহাতের হিসকি উঠে গেল। মুহিব শান্ত স্বরে বলল, পানি খা। ভাই, মেয়েটা তো মারাত্মক সুন্দর। এত সুন্দর মেয়ে এমন কাজ করে কেন? মুহিব তেলের মধ্যে রসুন কুচি দিয়ে বলল, ও নিজে ইচ্ছাই করে না, তোর ওই আশা আন্টি ব্ল্যাকমেল করে ওকে দিয়ে এসব করাচ্ছে। রাহাত কথাটা শুনে তার ছেলের সুরে হাসল, বলল, কি নিয়ে ব্ল্যাকমেল করবে ভাই? তাছাড়া ওই মেয়ে নিশ্চয়ই এমন কাজ করেছে যা করা উচিত না, তাই ব্ল্যাকমেইলের শিকার। মুহিব উত্তর দিল না। রাহাত আবারও বলল, মেয়েটার বাসা কই? মিসমিসের বাসা হিসামপুরে, ও ঢাকার মেয়ে নয়। রাহাতের চোখ জলজল করে উঠল কথাটা শুনে, বলল, এখানে কোথায় থেকে পড়াশোনা করে? হলে থেকে। জানতাম আমি। আরে ব্রো, মেয়েটা তোর সাথে ইমোশনাল গেম খেলেছে। এরা হলে থেকে নষ্টামি করে টাকা কামায়, আর সেই টাকা দিয়ে ফুর্তি করে। মুহিব মাথা গরম হয়ে যায় কথাটা শুনে, ধমক দিয়ে বলে, মিসমিস এমন উশৃঙ্খল মেয়ে না। আরে ব্রো, তুই ওর কথায় ভুলে গেছিস। খোঁজ নিয়ে দেখ, রোজ রাত হতেই কোনো না কোনো নাগরের কাছে শুতে চলে যায়। রাত কথাটা শেষ করতেই ওর পায়ের উপর তেলের বোতল ছুঁড়ে মারল মুহিব। রাহাতের গেঞ্জির কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল, মিসমিসকে নিয়ে আর একটা বাজে কথা বললে তোর চিফ টেনে ছেড়ে ফেলবো আমি। বলে হনহন করে বাসা থেকে বেরিয়ে গেল মুহিব। রাহাত হা করে দাঁড়িয়ে রইল। মুহিব এমন রিয়াক্ট করবে কল্পনাও করেনি রাহাত। রাস্তার ধারে দোকান থেকে পেপসি কিনে খেতে খেতে মুহিব হাঁটছে। সন্ধ্যা নেমে এসেছে প্রায়। সে বিকেলে বের হওয়ার পর থেকে একা একা হেঁটে চলে এসেছে। রাহাতের বলা কথাগুলো শোনার পর থেকে মুহিবের ওকে খুন করতে ইচ্ছে করছে। কিভাবে পারল তার মিসমিসের নামে এমন জঘন্য কথা বলতে? মেয়েটার ইনোসেন্স অবশ্যই মিথ্যা না। কথাটা ভাবতে ভাবতে মুহিব মার্জিয়ার হলের সামনে এলো। দারুণের সাথে কথা বলবে ভাবছে। ঠিক এমন সময় দেখলো মার্জিয়া বের হয়ে একটা রিকশায় উঠল। মুহিব হাত ঘড়িতে সময় দেখে নিল 6:15 বাজে। এখন কোথায় যাচ্ছে মিসমিস? কথাটা ভেবে মুহিব একটা রিকশা নিয়ে মার্জিয়ার পিছন নিল। রাত নেমে এসেছে ধরনীর বুকে। বাসিবের বাড়িটা নির্জন এলাকায়, ফলে মার্জিয়ার গা ছমছম করছে। রিকশা নিয়ে সরাসরি বাসিবের বাড়ির দিকে যায়নি মার্জিয়া, একটু সামনে নেমে গেছে। ভাড়া মিটিয়ে চারপাশটা ভালো করে একবার দেখে নিল। অন্ধকারে দম বন্ধ লাগছে মার্জিয়ার। দৃঢ়পায়ে এগিয়ে যেতে লাগলো বাড়িটির দিকে। বারবার ইচ্ছে করছে ছুটে চলে যেতে, কিন্তু নিজের ইজ্জত যে বাধা আশা বেগমের হাতে। এখন ওনার কথার অবাধ্য হওয়া মানে নিজের সব থেকে বড় সর্বনাশ হওয়া। কথাটা ভাবতে ভাবতে মার্জিয়া দুহাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নিল। এরপর হাত বাড়িয়ে দিল ডোরবেলের দিকে। ঠিক এমন সময় একটা হ্যাঁচকা টান অনুভব করে চোখ মুখ খিচে বন্ধ করে নিল মার্জিয়া। কয়েক সেকেন্ডের মাথায় পিটপিট করে চোখ মেলতে দেখল মুহিব ওর দিকে তাকিয়ে আছে। মার্জিয়ার বুক ধক করে উঠল মুহিবকে দেখে। দ্রুত সরে যেতে চাইলে মুহিব হাত দিয়ে মার্জিয়াকে আরও নিজের সাথে জড়িয়ে নিল। ফলে মার্জিয়া ঘাবড়ে গেল, বলল, ছাড়ুন আমায়, আপনি এইখানে কি করছেন? প্রতি উত্তরে মুহিব বলল, এটা তো আমার জিজ্ঞেস করা উচিত মিসমিস, তুমি এখানে কি করছো তো এত রাতে? মার্জিয়া উত্তর দিল না। মুহিব আবারও বলল, অ্যান্সার মি। মার্জিয়া চমকে উঠল মুহিবের ধমকে। লোকটা এতটা অধিকার বোধ নিয়ে জিজ্ঞেস করছে যে মার্জিয়ার বুকের উপর হাতুড়ি পেটানো শুরু হয়েছে। মুহিব অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। তা দেখে মার্জিয়া বলল, আমি বাজিব জওয়ানের বাড়িতে যাচ্ছি। কেন? মার্জিয়ার গলা ধরে এলো। নিজেকে সামলে নিয়ে বলল, আমি এই কথা আপনাকে বলতে বাধ্য নই। মুহিব একটা ধাক্কা খেলো কথাটা শুনে। একটু দমে গিয়ে জিজ্ঞেস করলো, সেদিন এত কিছু হয়ে যাওয়ার পর আজ তুমি আবার ওই লোকের কাছে কেন এসছো মিসমিস? তাহলে কি তুমি সেদিনও নিজের সাথে গিয়েছিলে? মার্জিয়া উত্তর দিল না। মুহিব মার্জিয়াকে নিজের আরও কাছে আনলো। মুহিবের তপ্ত শ্বাস মার্জিয়ার মুখে আসতে পড়ছিল। মুহিব মার্জিয়ার চুলের ভাঁজে হাত ঢুকিয়ে ব্যথিত কণ্ঠে বলল, অ্যান্সার মি মিসমিস। হ্যাঁ। মার্জিয়ার এই একটা কথা মুহিবের ভেতর ঝড় তৈরি করলো। সে বিশ্বাস করলো না, বলল, তুমি মিথ্যে বলছো? মার্জিয়া নিজেকে মুহিবের থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, না, আপনি তো দেখছেন আমি আবারও এসেছি। অবশ্যই আমার ইচ্ছে না থাকলে আসতাম না। ছাড়ুন এবার। মুহিবের হাত আলগা হয়ে গেল। মার্জিয়া এতক্ষণ ছটফট করছিল, হঠাৎ মুহিবের ছেড়ে দেওয়ার থমকে গেল। মুহিব মার্জিয়ার থেকে 2 কদম সরে দাঁড়ালো। ব্যথিত কণ্ঠে বলল, আমি তোমাকে আলাদা ভেবেছিলাম মিসমিস। আমি দেখেছিলাম তোমার আর আশা আন্টির হোয়াটসঅ্যাপের মেসেজগুলো,
তাই তোমাকে এতটা বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি নিজ মুখে যখন বললে তখন আমার আর কিচ্ছু বলার নেই। কথাটা বলে মুহিব দাঁড়ালো না, চলে গেল। মার্জিয়া কেঁদে উঠল। ইচ্ছে করলো মুহিবকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে বলতে এতক্ষণ যা বলেছে তা মিথ্যা, কিন্তু এটা করতে পারবে না মার্জিয়া। কথাটা ভেবে চোখের পানি মুছে ডোরবেল বাজালো। এমন সময় পেছন থেকে একজোড়া হাত এসে মার্জিয়ার কোমর জড়িয়ে ধরল, এরপর ওকে কাঁধে তুলে নিল। মার্জিয়া প্রথমে ভয় পেল, পরে পারফিউমের স্মেল নাকে লাগতেই বুঝল এটা মুহিব। আশা বেগম মনোযোগ দিয়ে টাকা গুনছেন আর পান চিবুচ্ছেন। আজকে সব টাকা উঠে গেছে। খুশি মনে আশা বেগম আলমারিতে রেখে এসে বসলেন। চেয়ারে ফোন নিয়ে কল করলেন নওরিনকে। নওরিন একটা প্রাইভেট পড়ে, যেটার ছুটি হয় 7টায়। আজ 8:30 বেজে এখনও বাসে ফেরেনি মেয়েটা, তাই আশা বেগম পরপর বেশ কয়েকটা কল করলেন। না, কল রিসিভ করছে না নওরিন। এবার ওনার বেশ চিন্তা হতে লাগলো। মেয়েটা তো এত দেরি করে না কখনো। কথাটা ভাবতে ভাবতে মেন দরজার সামনে দাঁড়িয়ে পায়চারি করতে লাগলেন আশা বেগম। কিছুক্ষণের মধ্যেই ডোরবেল বেজে ওঠায় হন্তদন্ত হয়ে দরজা খুললেন তিনি। নওরিনকে আশা করে দরজা খুলেও মার্জিয়াকে দেখে তিনি বেশ অবাক হলেন। জিজ্ঞেস করলেন, তুমি এখানে কেন? তোমার তো বাসির ভাইয়ের কাছে যাওয়ার কথা ছিল, যাওনি? মার্জিয়া চুপ করে রইল। পরে পেছন থেকে মুহিব এসে বলল, মার্জি আর আপনার হয়ে কোনো কাজ করবে না। মুহিবকে দেখে আশা বেগম ভয় পেয়ে গেলেন। আমতা আমতা করে বলেন। তুমি এখানে? উত্তরে মুহিব মার্জিয়াকে নিজের পাশে দাঁড় করিয়ে বলল, আসতে হলো। আমি আপনাকে কালকে ফোন করে বলেছিলাম মিসমিসের সব ছবি ডিলিট করে দিতে, আপনি করেননি। এমনকি আজকে আবারও ওকে জোর করে বাচ্চাটে বাসায় পাঠিয়েছেন। সাহস কী করে হয় আপনার আমার কথা না শোনার? আশা বেগম ভরকে যান। উচ্চস্বরে বলেন, কে তুমি, হ্যাঁ, যে তোমাকে ভয় পাবো? আমার সাথে ওপরে মহলের বেশ ভালো যোগাযোগ আছে, তাই তুমি চাইলেও আমার কিচ্ছু করতে পারবে না। কথাটা শুনে মুহিব হাসলো, বলল, আপনাকে কিছু করতে না পারি, আপনার মেয়েকে তো করতে পারবো। কয়টা বাজে জানো? 8:40। এখনও নওরিন ফেরোনি নিশ্চয়ই। আশা বেগম একটু দমে গেলেন। কিছু বলেন না। মুহিব কাউকে একটা কল করলো, এরপর লাউড স্পিকারে দিয়ে বলল, ক্যামেরাটা অন করে মেয়েটাকে দেখা। একটু বাদে ক্যামেরা অন করলো। স্ক্রিনে দেখা গেল নওরিনকে 3-4টা বাইক ফলো করছে। আশা বেগমের বুক কেঁপে উঠল মেয়ের ক্ষতির কথা চিন্তা করে। দ্রুত মুহিবকে বলেন, আমার মেয়ের ক্ষতি করো না, আমি আর মার্জিয়াকে এই কাজে জড়াবো না। মুহিবের ঠোঁট বাঁকা হলো কথাটা শুনে। বলল, ছবিগুলো ডিলিট করে দেন। কিন্তু আপনি ডিলিট না করলে আমি ওদেরকে বলছি নওরিনকে তুলে নিয়ে রেপ করে আপনার বাসার সামনে ফেলে যেতে। না না, আমি করছি ছবিগুলো ডিলিট। আশা বেগম মুহিবকে দেখিয়ে ছবিগুলো ডিলিট করলেন। মুহিব মার্জিয়ার দিকে তাকিয়ে মলিন হাসল। মেয়েটা ভয়ে কাচুমাচু হয়ে মুহিবের পাশে দাঁড়িয়েছিল। ছবিগুলো ডিলিট হওয়ায় স্বস্তির শ্বাস পেল মার্জিয়া। মুহিব আশা বেগমের উদ্দেশ্যে বলেন, যদি আপনার এই চক্রের সাথে কখনো একবারের জন্য মিসমিসের নাম আসে, তাহলে ওই দিন হবে আপনার আর আপনার মেয়ের জন্য শেষ দিন। কথাটা বলে মুহিব মার্জিয়ার হাত ধরে বের হয়ে গেলেন। যেতে যেতে মার্জিয়া কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো মুহিবের দিকে। দুজনে একসাথে পা ফেলে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। রাত 9টা বাজে। রাত ভিডিও গেম খেলছিল। পাশে পড়শি বসেছিল। বেশ অনেকক্ষণ দুজন মিলে গল্প করার পর পড়শি বলল, আমি গিয়ে একটু ঘুমিয়ে নিই, ভোরে উঠতে হবে আবার। আচ্ছা যা। মনিটরে চোখ রেখেই বলল রাহাত। পড়শি কিছুক্ষণ রাহাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তা খেয়াল করে রাহাত গেম পজ করে জিজ্ঞেস করলো, কিছু বলবি? না। পড়শি উঠে চলে গেল। রাহাত আবারও গেম খেলায় মনোযোগ দিল। গেম খেলা শেষ হতেই ফোন বেজে উঠল। রাহাত বিরক্ত হয়ে ফোন রিসিভ করে কানে দিল। অপর পাশ থেকে মুহিবের আওয়াজ ভেসে এলো, দরজা খোল ইডিয়েট। রাত উঠে গিয়ে দরজা খুলল। মুহিবকে দেখে বলল, কই ছিলি ব্রো? তোর জেনে কাজ নেই, সর। বলে মুহিব ভেতরে গেল। রাহাত দরজা লাগিয়ে বিড়বিড় করে বলল, আমি যা ভাবছি তা কনফার্ম সত্যি। ও নিশ্চয়ই ও মেয়েটার কাছে গিয়েছিল। রাত 11টা। রাত গেম খেলা শেষ করে উঠে দাঁড়ালো। ঘুমে চোখে কিছু দেখছে না বেচারা। একটু মোড়ামুড়ি করে রুমে যেতেই দেখল কালো হুডি ও ব্ল্যাক জিন্স পরে মুহিব দাঁড়িয়ে আছে। রাত অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার ভাই, কি হয়েছে? কাজে আছে ব্রো। কি কাজ? তোকে ইউনিভার্সিটির নেটওয়ার্ক হ্যাক করতে হবে। রাহাত তবদা খেয়ে গেল। রুমে দরজা লক করে বলল, কি বলছিস ভাই? হঠাৎ করে এই কাজ করতে যাব কেন? কারণ তুই একজন সাইবার স্পেশালিস্ট। নে শুরু কর।
রাত কিছু বুঝে উঠতে পারল না। মুহিব রাতকে ধরে ল্যাপটপের সামনে বসিয়ে দিল। এরপর নিজেও রাহাতের পাশে বসে পড়ল। রাতের 12টা বাজে। বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক সিস্টেম হ্যাক হয়ে যায়। কেউ কোনো কাজই করতে পারছে না। সবাই আতঙ্কিত হয়ে পড়ছে। মার্জিয়ার রুমমেট জুলি একটা জরুরি ডকুমেন্ট ডাউনলোড করছিল, সেটাও আটকে গেছে। হলে সবাই আতঙ্কিত হয়ে পড়েছে, একমাত্র মার্জিয়া বাদে, কেননা সে ঘুমিয়ে গেছে। হলে ফেরার পর মার্জিয়া শুধু ড্রেসটা বদলিয়েছে এবং ঘুমিয়ে পড়ছে। এদিকে আশা বেগম সবেমাত্র মার্জিয়া সেই ছবিগুলো নিজের ল্যাপটপ থেকে ভার্সিটি নেটওয়ার্কে পাঠিয়ে দেয় এবং এর কিছুক্ষণের মধ্যেই আশা বেগমের ফোনে নোটিফিকেশন আসে, ইয়োর ডিভাইস ইজ হ্যাকড। আশা বেগম চমকে ওঠেন। এটা কি করে সম্ভব? এই ল্যাপটপ ওনার সমস্ত অবৈধ কাজের প্রমাণপত্র রয়েছে। এটা হ্যাক হওয়া মানে সব শেষ। তিনি কাঁপা হাতে ল্যাপটপটা বন্ধ করার চেষ্টা করেন, কাজ হয় না। এক অজানা আশঙ্কায় মনটা কু ডেকে ওঠে আশা বেগমের। তখন মুহিবের সামনে নিজের ফোন থেকে মার্জিয়া সব ছবি ডিলিট করলো। ল্যাপটপের ব্যাকআপে তার রয়ে গিয়েছিল। এরপর নওরিন ঠিকঠাক মতো বাসায় ফেরার পর আশা বেগম রাগ তৈরি হয় মার্জিয়ার ওপর, তাই তিনি ছবিগুলো ভার্সিটির নেটওয়ার্কে পাঠান। কিন্তু এর পরপরই এমন নোটিফিকেশন আশা বেগমের কলিজা কাঁপিয়ে তুলেছে। এদিকে নিস্তব্ধ রাত অত্যন্ত সিরিয়াস হয়ে ল্যাপটপে কাজ করে চলেছে। মুহিব পাশে বসে তা দেখছে। হঠাৎ কি মনে করে যেন পকেট থেকে নিজের ফোনটা বের করলো মুহিব। ফোন স্ক্রিনে দৃশ্যমান হলো মার্জিয়ার ঘুমন্ত মুখটা। মুহিব বেশ কিছুক্ষণ ঘুমন্ত মার্জিয়ার দিকে তাকিয়ে থেকে গুনগুন করে গেয়ে উঠল কয়েকটা লাইন। देखा है जब से तुझको है मैं तो हिल गया लगता है मेरे सीने से दिल निकल गया मम्मी से क्या जरी से भी मिलाऊंगा तुझे अरे जो भी मैं कहूँ तुझे लगता है क्यों गलत पलट रधी ध्यान किधर है ये तेरा हीरो इधर है रधी ध्यान किधर है ये तेरा हीरो इधर है। সকাল 7টা বাজে। ঘুম ভাঙল মার্জিয়ার। কাল রাতে বেশ ভালো ঘুম হয়েছে তার। এক ঘুমে সকাল হয়েছে বলা চলে। বেশ আরাম করে আড়মোড়া ভেঙে উঠে বসলো মার্জিয়া। দেখলো জুলি তার পড়ার টেবিলের সামনে বসে ঘুমিয়ে আছে। মার্জিয়া উঠে জুলিকে ডাকলো। জুলি উঠল না। ফলে মার্জিয়া নিজে জামা কাপড় নিয়ে গোসলে চলে গেল। গোসল করে এসে চুল মুছছে, এমন সময় দরজায় নক পড়ল। মার্জিয়া ওড়না গায়ে জড়িয়ে দরজা খুলতে দেখল নওরিনকে। নওরিন মার্জিয়াকে দেখে বলল, তুই এই সকালে গোসল করেছিস কেন? ঠান্ডা লাগবে। উত্তরে মার্জিয়া বলল, আরে না, আমার তো ফ্রেশ লাগছে একদম। কথাটা বলে চুল আশ্রয় নিল মার্জিয়া। এরই মধ্যে ঘুম ভেঙে গেল জুলির। সে ধরফড় করে উঠতেই নওরিন জিজ্ঞেস করল, আপু কি প্রেম করতে করতে ভাবে ঘুমিয়ে গিয়েছিল? জুলি চোখ গরম করে তাকালো নওরিনের দিকে, বলল, আর প্রেম, কাল রাতে আমাদের ভার্সিটির নেটওয়ার্ক হ্যাক হয়ে গিয়েছিল। কথাটা শোনা মাত্রই মার্জিয়া ও নওরিন দুজনেই চমকে উঠল। মার্জিয়া জিজ্ঞেস করল, কখন হলো আপু এসব? জুলি দাঁতে দাঁত চেপে বলল, যখন তুই ঘুমাচ্ছিলি। কুম্ভকর্ণ কোথাকার, কত বড় বিপদ হয়ে গেছিল। আর মহারানী ঘুম। নওরিন বেশ অবাক হয়ে জিজ্ঞেস করল, কে করেছে এই কাজ? উত্তরে হতাশা সুরে জুলি জানালো, তা তো বলতে পারি না, তবে ভোরে আবার সবটা ঠিক হয়ে গিয়েছিল। কালকের রাতটা কতটা ভয়াবহ তাই কেটেছে বুঝতে পারবো না। কথাটা বলে জুলি নিজের ফোনে মনোযোগ দিল। মার্জিয়া আর নওরিন একে অপরের মুখ চাউচাই করলো। এরপর মার্জিয়া রেডি হয়ে দুজনে একসাথে ভার্সিটির উদ্দেশ্যে বের হলো। আজ তাদের প্রথম পরীক্ষা। মার্জিয়া বেশ চিন্তিত, কেননা গত কয়েকদিনের ঝামেলায় কিছুই পড়া হয়নি। কে জানে আজকে কি লিখবে সে। ওদিকে ভার্সিটি পৌঁছে নওরিন মার্জিয়াকে নিয়ে ক্যান্টিনে গেল। নাফিম আগে থেকে ক্যান্টিনে ছিল। নওরিন মাফিমকে খেয়াল করে বলল, মার্জিয়া দেখ, নাফিম স্যার। মার্জিয়া নাফিমের দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনে। নাফিম এগিয়ে এলো, বলল, তোমাদের তো আজকে থেকে পরীক্ষা। প্রতি উত্তরে নওরিন বলল, হ্যাঁ স্যার, দোয়া করবেন যেন ফেল করি। নাফিম বিষম খেলো। হাতে থাকা পানির বোতল থেকে পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করলো। এরপর জিজ্ঞেস করলো, ফেল কেন করবে? প্রশ্ন এতটাও কঠিন নয়। নওরিনের মুখটা কালো হয়ে গেল। বলল, আমার ডাক্তার হওয়ার কোনো ইচ্ছে নেই স্যার। আমি বিয়ে করে একটা ক্রিকেট টিম বানাবো, কিন্তু এই পড়াশোনার জন্য তার হচ্ছে না, তাই ফেল করতে চাচ্ছি। ফেল করলে মা ঠিক বিয়ে দিয়ে দিবে।
নওরিনের কথায় মার্জিয়া অবাক না হলেও নাফিম বেশ অবাক হয়। মার্জিয়া হেসে বলে, স্যার ওর কথা বাদ দিন, ওর মাথার সমস্যা। বলে মার্জিয়া নওরিনকে নিয়ে খাবার অর্ডার দিতে গেল। নাফিম আর চোখে নওরিনের দিকে তাকিয়ে কাশতে কাশতে চলে গেল। সকাল 9টা বাজে। রাহাত গাড়িতে পড়শি এবং ওদের লাগেজগুলো তুলছে। এমন সময় গাড়ির চাবি হাতে মুহিব এসে বলল। নিয়ে যাবি, সাবধানে যাস। রাহাত মুখ ভোতা করে তাকালো মুহিবের দিকে, জিজ্ঞেস করলো, মানে কি? মানে হলে তুই আর পড়শি মিলে চলে যা, আমার যাওয়া হবে না। কেন? নতুন যে জবটার জন্য এতদিন লেগেছিলাম সেটা হয়ে গেছে, তার জয়নিং ডেট আজকে, তাই আমাকে ওখানে যেতে হবে। তুই পড়শিকে নিয়ে চলে যা। তুই ভাই কি শুরু করলি বলতো? কালকে সারা রাত ঘুমাতে দিসনি, আজকে আবার বলছিস যাবি না। তোর হয়েছে কি? মুহিব উত্তর দিল না। রাহাত জানালো, তুই না গেলে আমিও যাব না। মামুনি 100টা প্রশ্ন করবে, কেন যাসনি তুই এটা নিয়ে। আমি আম্মুর সাথে কথা বলে নেব, তুই চিন্তা করিস না। সাবধানে ড্রাইভ করিস। কথাটা বলে পিছন দিকে ঘুরতেই পড়শিকে দেখলো মুহিব। একটা হাসি দিয়ে পড়শিকে বলল, রাতের সাথে চলে যা তুই, আমার কাজ আছে। বলেই মুহিব নিজের গাড়িতে উঠে চলে গেল। পড়শি মুহিবের যাওয়ার দিকে তাকিয়ে রইল। তা খেয়াল করে রাহাত বলল, তোর আবার কি হলো? মুহিব অনেক পাল্টে গেছে, তাই না রে ব্রো? রাত গাড়িতে উঠছিল। কথাটা শুনে দাঁড়িয়ে পড়ল। তুই আবার ওকে নাম ধরে ডাকছিস কেন? বলল। পড়শি উত্তর দিল না। গাড়িতে উঠে পড়ল। রাত আর কোনো প্রশ্ন করল না। গাড়ি স্টার্ট দিয়ে কানে হেডফোন গুঁজল। পড়শি আর চোখে রাহাতকে দেখল। মনে মনে বলল, আমি মুহিব ভাইয়াকে নাম ধরে ডেকেছি, এটা তোর চোখে পড়েছে, অথচ আসার পর থেকে তোকে যে সবার আড়ালে তুমি করে বলছি, এটা তো চোখে পড়েনি, তাই না? ঘড়িতে সময় সকাল 11টা। পরীক্ষা শুরু হয়েছে আধা ঘন্টা হলো। মার্জিয়া প্রশ্ন দেখে বেশ খুশি হয়েছে। বেশ কিছু প্রশ্ন তার পর আছে, তবে কলম দিয়ে লেখা আগাচ্ছে না। বারবার মাথায় মুহিবের কথা নাড়া দিচ্ছে। মার্জিয়ার ইচ্ছে করছে মুহিবকে এক নজর দেখার। আচ্ছা, যদি কোনো ম্যাজিক হতো আর পরীক্ষার ডিউটিরত স্যারটা মুহিব হয়ে যেত। নিজের মন পাগলামি চিন্তা নিজেই হেসে ফেল মার্জিয়া। মনে মনে আবারও ভাবল, উনি চাইলেই আমাকে আমার মতো ছেড়ে দিতে পারতেন। আমি তো কেউ হই না ওনার, তাও কত বড় উপকার করেছেন। আমার উচিত ওনাকে একটা ধন্যবাদ দেয়া, কিন্তু কিভাবে দেব, কোথায় পাবো ওনাকে? কথাটা ভাবতেই মনটা খারাপ হয়ে গেল। এদিকে 1 ঘন্টা পার হয়ে গেল। মার্জিয়ার খাতা ফাঁকা। সে খাতার উপর 2 হাত রেখে মাথা দিয়ে শুয়ে আছে এক প্রকার। হঠাৎই মার্জিয়ার হাতের নিচ থেকে তার খাতাটা টান দিল কেউ। মার্জিয়া চমকে উঠে দাঁড়ালো। তড়িঘড়ি করে বলল, আমি তো লিখছি স্যার। তা তো আমি দেখতেই পাচ্ছি মিস সরি মিস মার্জিয়া। মার্জিয়া হাঁ করে তাকালো সামনে মানবটির দিকে। সাদা শার্ট আর কালো প্যান্ট পরে ওর সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ডক্টর ঈশান মুহিব। এটা কি করে সম্ভব? একটু আগেই অন্য স্যার ছিল। তাহলে কি মার্জিয়া জেগে জেগে স্বপ্ন দেখছে? কথাটা ভেবে মার্জিয়া নিজেকে চিমটি কাটলো। তা দেখে মুখ টিপে হাসলো মুহিব। এরপর আবারও গম্ভীর কণ্ঠে বলল, রিল্যাক্স, আপনার খাতা সাইন করার জন্য নিয়েছে। মার্জিয়া হাঁ করে তাকিয়ে রইল। মুহিব খাতা সাইন করে খাতা ফেরত দিল মার্জিয়াকে। মার্জিয়া মাথা চুলকে ভাবতে লাগলো এটা কিভাবে সম্ভব। এরপর খেয়াল করলো নিজের খাতায় তাতে লেখা, আমার চিন্তা বাদ দিয়ে লিখুন ম্যাডাম, আমি আপনার আশেপাশে সর্বক্ষণ থাকবো। মার্জিয়া লেখাটা পড়ে আবারও মুহিব স্যারের দিকে তাকালো। মুহিব অন্যজনের খাতা সাইন করছে। মার্জিয়ার হঠাৎ হার্টবিট বেড়ে গেল। ঢোক গিলে লিখতে লাগলো। মুহিব নিজের কাজ শেষ করে সামনে গিয়ে দাঁড়ালো। তৃতীয় বেঞ্চে বসাই মার্জিয়াকে দেখতে অসুবিধা হচ্ছিল না মুহিবের। সে সুযোগ বুঝে কয়েকটা ছবি তুলে নিল এবং পুরোটা সময় সবার আড়ালে মার্জিয়াকেই দেখে গেল। পরীক্ষা যখন একদম শেষ তখন প্রিন্সিপাল এসে মুহিবকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। সবার উদ্দেশ্যে মুহিব বলল, আমি ডক্টর ইহসান মুহিব, সিনিয়র সার্জন এবং তোমাদের গেস্ট টিচার। আগামী কয়েক মাস আমিই তোমাদের পড়াবো। পরিচয় পর্ব শেষে এক একে সব স্টুডেন্ট খাতা জমা দিয়ে গেল। মার্জিয়া যখন খাতা দিল ও ভেবেছিল মুহিব তাকাবে, কিন্তু তা হলো না। ফলে মার্জিয়ার মন খারাপ হলো। নওরিনের সাথে মিলে ক্যান্টিনে গিয়ে বসলো। মার্জিয়া একটা স্যান্ডউইচ আর কফি অর্ডার করলো। খেতে খেতে নওরিনকে বলল, তুই এমন দুঃখী দুঃখী হয়েছিস কেন? আমার পরীক্ষা ভালো হয়েছে। তা তো ভালো কথা, এমন ভোতা মুখে বসে আছিস কেন তবে? পাশ করে যাব, আমার আর বিয়ে করা হবে না।
মার্জিয়া হেসে ফেল নওরিনের কথা শুনে। তখন ওদের সামনে চেয়ারে এসে বসলো নাফিম। বলল, কি ব্যাপার, বেশ খুশি লাগছে তোমাদের? মনে হচ্ছে পরীক্ষা খুব ভালো হয়েছে। জি স্যার। মার্জিয়া খেতে খেতে বলল। নাফিম নওরিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মনে হয় অন্য কারো পরীক্ষা খারাপ হয়েছে। নওরিন বুঝলো ওকে বলেছে কথাটা, তাই উত্তর দিল, আমার পরীক্ষা ভালো হয়েছে, ভুলে সবগুলো ঠিক উত্তর করেছি, এবার মনে হয় পাশ করে যাব। এইটা তো ভালো খবর, অভিনন্দন তোমাদের। মার্জিয়া ধন্যবাদ জানালেও নওরিন মুখ কালো করে রাখলো। নাফিম ওদের দুজনকে দুটো চকলেট দিল। বলল, এই নাও চকলেট, মন ভালো হবে তোমাদের। ওরা নিল। নাফিমের ক্লাস থাকায় সে চলে গেল। নওরিন মার্জিয়াকে বলল, তুই খা, আমি একটু আশ্রম থেকে আসছি। বলে চলে গেল। মার্জিয়া মনের সুখে খাওয়া শেষ করে পানি খেতে লাগলো। এমন সময় মনে হলো একজোড়া চোখ ওকে ভস্ম করে দিচ্ছে, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেল না। মনে ভুল ভেবে বিল মিটিয়ে ক্যান্টিন থেকে বের হলো হলে যাওয়ার উদ্দেশ্যে। ভার্সিটি গেট থেকে বের হতে একটা হ্যাসকাটান অনুভব করলো। ভয়ে চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ বাদে চোখ মেলতেই মুহিবের রাগান্বিত মুখ দেখতে পেল। মার্জিয়া কিছু বলার আগে মুহিব দাঁতে দাঁত চেপে বলল, এত হেসে হেসে কথা বলছিলে কেন নাফিমের সাথে? মার্জি একটু অবাক হলো এমন প্রশ্নে। এরপর বলল, আমি তো নিজে থেকে কথা বলতে চাইনি, স্যার এসেছিলেন কথা বলতে। তো তাই বলে তুমি সবার সাথে কথা বলবে? আর চকলেট নেওয়ার কি দরকার? ওই মেয়েটা তোমায় কেন চকলেট দিবে? আমি কিভাবে বলবো কেন দিবে? নিলে কেন? তোমার চকলেট লাগলে আমাকে বলতে, পুরো দোকান উঠিয়ে আনতাম। উত্তরে মার্জি মজা করে বলল। ঠিক আছে আনুন। বলে যেতে নিলে মুহিব দুহাতে মার্জিয়াকে আটকে দিল। বলল, কোথায় যাচ্ছ? হলে। কেন? প্রাইভেট আছে আমার, পড়তে হবে, পরশু আবার পরীক্ষা আছে, আমি কিছুই পারি না। প্রাইভেট লাগবে না, আমি পড়াবো তোমাকে। হ্যাঁ? হ্যাঁ, কোনো সমস্যা? না। এরপর থেকে নাফিমের থেকে দূরে দূরে থাকবে, আর কিছু দিলে একদম নিবে না। কেউ মন থেকে কিছু দিলে না করাটা খারাপ দেখায়, সেখানে উনি একজন টিচার, কিভাবে না করি? সেটা আমি জানি না, তুমি তো সরল দেখে বিপদে পড়ো। মার্জিয়া মুখ কালো করে ফেল কথাটা শুনে। বলল, তাহলে আমার হয়ে আপনি বলে দিয়েন সব কথা। মুহিব হাত সরিয়ে নিল। মার্জিয়া চলে গেল। সেদিকে তাকিয়ে মুহিব গুনগুন করে কে উঠল, জানিয়া হানিয়া तू भी सिख कदी दुख सुख बोलना, तेरे बिन नहीं लगना दिल मेरा डोलना, तेरे बिन नहीं लगना दिल मेरा डोलना। হলে এসে মার্জিয়া আজকে রান্না করেছি খিচুড়ি আর বেগুন ভাজা, সাথে ডিম ভুনা। রান্না শেষে মার্জিয়া উঠে সবটা গুছিয়ে নিল। এর মধ্যে কয়েকবার বিছানার উপর থাকা ফোনটা বেজে উঠেছে। মার্জিয়া ব্যস্ত থাকায় খেয়াল করেনি জুলির আজকে টিউশনি আছে, একেবারে বিকেলে ফিরবে সে। তাই মার্জিয়া একাই সব কাজ শেষ করে গোসল করে এলো। এরই মধ্যে আসরের আজান দিয়ে দিল। খেয়ে নিয়ে প্লেটটা ধুয়ে রুমে আসতেই আবারও ফোনের আলো জ্বলে উঠল। মার্জিয়া অন্যায় হাত মুছে দ্রুত ফোন রিসিভ করলো। ফোনের ওপাশ থেকে ক্ষিপ্ত কণ্ঠে মুহিব বলল, কোথায় থাকো? হ্যাঁ, কখন থেকে ফোন দিচ্ছে? আমি কাজ করছিলাম, কি হয়েছে? হলের বাইরে আসো। এখন? হ্যাঁ আসো। মার্জিয়া চুপ করে রইল। তা খেয়াল করে মুহিব বলল, কোনো সমস্যা মিস? না, আসছি। বলে ফোনটা কাটলো মার্জিয়া। পর টেবিলের ওপর সকালের মুহিবের লেখা কাগজটা নজরে এলো। এটা একটা এক্সট্রা পেপারের উপর লিখে দিয়েছিল মুহিব। মার্জিয়া বেশ যত্ন করে কাগজটা নিজের কাছে রেখেছে। রুম থেকে বের হওয়ার আগে কাগজটা বইয়ের ভেতর রেখে দিল। এরপর হলের বাইরে এলো। বিকাল টাইম হয়, সহজে রিক্সা পেয়ে গেল মার্জিয়া। রিক্সায় উঠে কল করলো মুহিবকে, রিসিভ হলো না। মার্জিয়া বিপাকে পড়ল। হঠাৎই মেসেঞ্জারে ভিডিও কল এলো। মার্জিয়া সংকোচ নিয়ে প্রথমবার কল কেটে দিল। পরের বার আবারও কল আসলে রিসিভ করতে বাধ্য হয় মার্জিয়া। কল রিসিভ করতে মুহিব বলল, সামনের মোড়ে আসো, আর হ্যাঁ পানির বোতল নিয়ে আসবে। মার্জিয়া মুখ কালো করে বলল, পানি বোতল নিয়ে বের হইনি তো। সামনের কোনো দোকান থেকে কিনে আনিও। মুহিব কল কেটে দিল। মার্জিয়া ভাবতে লাগলো মুহিব ওর আইডি পেল কিভাবে। এদিকে চট্টগ্রাম পৌঁছে পড়শি সারাদিন আফরা রহমানের সাথেই কাটিয়েছে। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, অথচ রাহাতের খবর নেই। গেল কোথায় ও? কথাটা ভাবতে ভাবতেই পড়শি কয়েকবার কল করলো রাহাতের নাম্বারে।
রাহাত রিসিভ করলো না। আফরা রহমান পড়শিকে চিন্তিত হতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে পড়শি? আন্টি, রাহাত কোথায়? তা তো জানি না, অনেক দিন পর এসেছে তো, হয়তো নিজের বন্ধুদের সাথে দেখা করতে গেছে, চলে আসবে একটু পরে, চিন্তা করো না। কথাটা বলেই আফরা রহমান চলে গেলেন রান্নাঘরে চা বানাতে। পড়শির ভালো লাগছিল না, তাই ও মুহিবকে কল করলো, কিন্তু মুহিবের নাম্বার বন্ধ। অদ্ভুত তো, এর দুই ভাই একসাথে ফোন তুলছে না কেন? বিরক্ত হয়ে পড়শি নিজের রুমে এলো। লাগেজ থেকে পুরনো ডায়েরি বের করে তাতে আজকের ডেটটা দিয়ে কিছু লিখলো। এরপর আবারও ডায়েরিটা রেখে দিল। ফোনে স্ক্রিনে থাকা রাহাতের নাম্বারটা দেখলো বার কয়েক, বিবি করে বলল, যখন সবাই সত্যটা জানবে তখন কে রিয়্যাক্ট করবে আমার জানা নেই, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না। সন্ধ্যা নেমে আসছে, আকাশ লাল বর্ণ ধারণ করেছে। মার্জিয়ার হলের সামনের মোড়ে নতুন এক দোকানের সামনে দাঁড়িয়ে আছে মুহিব। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা এসে থামলো ওর সামনে। মার্জিয়ার দিকে এক লোক তাকিয়ে মুহিব রিক্সা ভাড়াটা দিয়ে দিল। এরপর হাত বাড়িয়ে মার্জিয়াকে নামালো। মার্জিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে একটা কেচি ধরিয়ে দিল হাতে। মার্জিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা দিয়ে আমি কি করব? এই শপটা উদ্বোধন করবে। আমি? হ্যাঁ মিস। মার্জিয়া অবাক হয়ে সামনের সবটাই তাকালো। বড় বড় অক্ষরে লেখা নাইস অ্যান্ড ডিলাইটস। মুহিব মার্জিয়াকে অবাক হতে দেখে বলল, জলদি করো মিস, যে কোনো সময় বৃষ্টি নামবে। মার্জিয়া মুহিবের কথা মতো দ্রুত দোকান উদ্বোধন করলো। মুহিব হাততালি দিল। মার্জিয়ার দিকে একটি মিষ্টি এগিয়ে দিয়ে বলল, খাও। মার্জিয়া খেলো। মুহিব এবার মার্জিয়াকে নিয়ে দোকানের ভিতর ঢুকলো। দোকানে স্টাফরা মার্জিয়াকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানালো। মার্জিয়া অবাক হয়ে তাকালো মুহিবের দিকে। মুহিব বলল, এটা তোমার শপ মিস। কি? হ্যাঁ, সকালে বলেছিল না তোমার জন্য চকলেটের দোকান উঠিয়ে আনতে? এনেছে, এটা শুধুমাত্র তোমার জন্য। মার্জিয়া এতটাই অবাক হলো যে কথা বলতেই ভুলে গেল। তা বুঝতে পেরে মুহিব বলল, আমি জানি তুমি ভীষণ অবাক হয়েছ, কিন্তু বিশ্বাস করো, আমার সাধ্যের মধ্যে থাকা সবকিছু তোমাকে আমি দিতে চাই। মার্জিয়া কি বলবে বুঝে উঠতে পারছে না। মুহিব মার্জিয়াকে নিয়ে একটা টেবিলে বসলো। বলল, তোমার যখন ইচ্ছে তুমি এখানে আসবে, চকলেট খাবে, চাইলে তোমার ফ্রেন্ডদেরও আনতে পারো, তবে হ্যাঁ, তারা যেন মেয়ে হয়। মার্জিয়ার হাসি পেল মুহিবের শেষ কথাটুকু শুনে। বলল, আমি তো মজা করে বলছিলাম, আপনি সিরিয়াসলি নিয়ে নিলেন কেন এটা? বললাম না যে আমার সাধ্যের মধ্যে আছে এমন সব জিনিস তুমি বলার আগেই আমি তোমাকে দিব মিস। আপনি পাগল হয়ে গেছেন? প্রতি উত্তরে মুহিব কিছু বলল না। মার্জিয়া দেখল বাইরে বৃষ্টি শুরু হয়েছে। ও এক্সাইটেড হয়ে মুহিবকে বলল, বৃষ্টি পড়ছে, হুম, চলুন না ভিজি। তোমার ঠান্ডা লাগবে মিস। লাগবে না, অভ্যেস আছে আমার। বলে মার্জিয়া সব থেকে বের হলো। বৃষ্টির প্রতিটি ফোঁটা মার্জিয়াকে মুহূর্তের মাঝে জবুথুবর করে ভিজিয়ে দিল। মুহিব এসে মার্জিয়ার পাশে দাঁড়ালো। বহুদিন পর বৃষ্টির পানি মুহিবের গায়ে লাগলো। শেষবার যখন মুহিব বৃষ্টিতে ভিজেছিল তখন সে ইন্টার প্রথম বর্ষের ছাত্র ছিল। বৃষ্টির প্রতি কখনোই কোনো আগ্রহ ছিল না মুহিবের। বৃষ্টি পড়লে রাস্তায় পানি জমে যায়, চারিদিকটা কেমন স্যাঁতসেঁতে লাগে মুহিবের কাছে। তাই বরাবরই বৃষ্টিকে তেমন একটা পছন্দ ছিল না তার। তবে আজ কেন যেন এই বৃষ্টিকে ভীষণ ভালো লাগছে মুহিবের। তবে কি এর কারণ মুহিবের সামনে দুহাত বাড়িয়ে বৃষ্টি উপভোগ করা রমণীটি? কথাটা ভাবতে ভাবতেই মুহিব দেখল মার্জিয়া একটা রিকশায় উঠে ওকে হাতের ইশারায় ডাকছে। মুহিব এগিয়ে গেল মার্জিয়ার দিকে। বলল, কি হয়েছে? আসুন রিক্সায় ঘুরবো। এই বৃষ্টির মধ্যে? হ্যাঁ আসুন। মুহিব আর কিছু না বলে উঠে বসলো রিকশায়। দুজন পাশাপাশি বসতেই মুহিবের বুকে মোচড় দিয়ে উঠল। মার্জিয়া খুশি মনে বৃষ্টি উপভোগ করছে। তখন মুহিবের নজর গেল মার্জিয়ার ঘাড়ে। ডোক গিলে চোখ ফিরিয়ে নেয় সে। বৃষ্টির মাঝে ঠান্ডা বাতাস বইছে। তারপর রিকশায় থাকায় বাতাসটা কাঁপুনি ধরিয়ে দিচ্ছে যেন। মুহিবের ভীষণ শীত করছে। তবে মার্জিয়াকে দেখে সে নিজের অসুবিধার কথা বারবার ভুলে যাচ্ছে। টানা 1 ঘন্টা ভেজার পর মুহিব মার্জিয়াকে বলল, মিস তোমার ঠান্ডা লেগে যাবে, এবার হলে ফিরে চলো। ইচ্ছা না থাকা সত্ত্বেও মার্জিয়া রাজি হলো। বহুদিন পর প্রাণ খুলে শ্বাস নিয়েছে মার্জিয়া। ভয় ছিল না কোনো কিছুর। একটা অজানা নিরাপত্তা অনুভব হয়েছে তার। এটা কি মুহিবের কারণে? কথাটা ভাবতে ভাবতে মার্জিয়া মুহিবকে বিদায় জানায়। মার্জিয়া যখন হলের ভেতর চলে যাচ্ছিল তখন মুহিবের বুকটা ভারী হয়ে ওঠে। ডান হাত দিয়ে নিজের বুক ডলতে ডলতে মুহিব ফিরে যায় আলবাড়ির সাথে।
রাতের 11টা বাজে বাসায় ফিরে রাহাত আফরার রহমানের হসপিটালে নাইট ডিউটি থাকায় তিনি 8টা বাজতেই চলে গেছেন। রাত ফিরেই পড়শি দরজা খুলে দেয়। রাত ড্রাঙ্ক ছিল, তা দেখে পড়শি বরকুচকে বলে, তুমি ড্রিঙ্ক করো? রাত উত্তর দেয় না, গুনগুন করতে করতে রুমে চলে যায়। পড়শি রাহাতের পিছু পিছু যায়, বারবার জিজ্ঞেস করে, কেন ড্রিঙ্ক করছো? সবসময় করো নাকি আজকে প্রথম? রাত বিরক্ত হয়ে পড়শির দিকে ঘুরে পড়শির ঠোঁটে প্রথমে আঙ্গুল ঠেকিয়ে ওকে চুপ করিয়ে দেয়। এরপর বলে, আমার মাথা ধরে আছে, আমাকে ঘুমোতে দে। পড়শি শোনে না রাহাতের কথা, বলে, আমি একা কি করব? আন্টি তো চলে গেছেন হসপিটালে, আঙ্কেল এক কাজেই 7 দিনের জন্য দেশের বাইরে গেছে। তুইও যদি এমন করিস তাহলে। রাত পড়শির পুরো কথা না শুনে ঠেলে ওকে রুমের বাহিরে রেখে দরজা লক করে দিল। পড়শির মন খারাপ হয়ে গেল। ও অনবরত ফোন করতে লাগলো মুহিবকে। মুহিব ফোন ধরল না। পড়শির এবার ভীষণ কান্না পেল। রুমে এসে দরজা লক করে আয়নার সামনে দাঁড়ালো, নিজের অবয়ের দিকে তাকিয়ে পড়ল। রাত বাড়ার সাথে সাথে বৃষ্টির বেগ বেড়েছে ঢাকায়। এই বৃষ্টিতে এক ঠান্ডা পরিবেশ তৈরি হয়েছে। হলের সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে মার্জিয়া বাদে। সে নিজের পড়া পড়ছিল এতক্ষণ। পড়া শেষে ঘড়িতে তাকিয়ে দেখে রাত 1:30 বাজে। আড়মোড়া ভেঙে উঠে পড়ে চেয়ার টেবিল থেকে। মার্জিয়ার পড়ার টেবিলের পাশে একটি জানালা আছে। আনমনে সেই জানালায় চোখ পড়ে মেয়েটির। আঁতকে ওঠে সে। এই বৃষ্টির মাঝেও এক অবৈ দৃশ্যমান রাস্তার ওপাশে। মার্জিয়া নিচে 2 চোখ ডোলে ভালো করে আবার তাকালো। না, সে ভুল দেখেনি, ওটা মুহিব। মার্জিয়া বিছানার উপর থেকে ফোনটা নিয়ে মুহিবের নাম্বারে ডায়াল করলো। প্রথমবার রিং হতেই কল রিসিভ হলো। মার্জিয়া জিজ্ঞেস করলো, আপনি কোথায়? উত্তরে মুহিব বলল, আমাকে তো তুমি দেখেছো মিস। মার্জিয়া এবার রেখে গেল, বলল, এই বৃষ্টির মধ্যে আপনি আমার হলের সামনে কি করছেন? প্রতি উত্তরে মুহিব গে উঠল, सोनिया ओ सोनिया तुम्हें देखता हूँ तो सोचता हूँ बस ये तुम जो मेरा साथ दो सारे गम बुला के जिल मुस्कुरा के जिंदगी तू दे दे मेरा साथ थम ले हाथ चाहे जो भी हो बात तो बस दे दे मेरा साथ तू दे दे मेरा साथ थम ले हाथ चाहे जो भी हो बात तो बस दे दे मेरा साथ। মার্জিয়া হাঁ করে রাস্তার ওপাশে তাকিয়ে বলল, আপনি সিঙ্গার হলেন না কেন ডক্টর সাহেব? মুহিব হাসলো কথাটা শুনে, বলল, সবার জন্য আমি ডক্টর ইহসান মোহিবি। ঠিক আছে মিস। শারদ বৃষ্টির পর মেঘ কেটে গিয়ে আজ সূর্যের দেখা মিলেছে। ফলে ভার্সিটি যাওয়ার আগে মার্জিয়া তার জামা কাপড়গুলো ভালো করে মেলে দিল বারান্দায়। এরপর ব্যাগে প্রয়োজনীয় বই খাতা নিয়ে হল থেকে বের হতে একটা কল এলো। অচেনা নাম্বার দেখে মার্জিয়া একটু সংকোচ নিয়ে কল রিসিভ করলো। ওপাশ থেকে একজন বলল, ম্যাম, আমি নাইসান ডেলাইট থেকে বলছি। হ্যাঁ বলুন। শপের কিছু ব্যাপারে কথা বলার ছিল, যদি একটু আসতেন। মার্জিয়া ঢোক গেল। তার তো বিজনেস সম্পর্কে কোনো আইডিয়া নেই। তবু মুহিব যখন এতটা শখ করে ওকে এই উপহারটা দিয়েছে, মার্জিয়া নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে সবটা সুন্দর করে মেনটেন করার। কথাটা ভেবে মার্জিয়া আসছি বলে কল কাটলো। ঘড়িতে সময় দেখে নিয়ে শপে গেল। শপের নামটা দেখলেই মার্জিয়ার ভালো লাগে। বড্ড আদরে নাম নাইশান। ঈশান মুহিবের শান এবং মার্জিয়া ইসলামের নাই মিলিয়ে নাইশান। মার্জিয়া কিছুক্ষণ নামটার দিকে তাকিয়ে থেকে শপের ভিতরে গিয়ে স্টাফদের সাথে কথা বলো। এরপর যখন চলে আসবে তখন স্টাফরা মিলে মার্জিয়াকে স্পেশাল কুনাফা চকলেট ট্রাই করালো। কয়েক মাস আগে মার্জিয়ার অনেক ইচ্ছে ছিল এই চকলেটটা খাওয়ার, তবে ইচ্ছে করলো তখন খাওয়া হয়নি, কেননা দামটা একটু বেশি লেগেছে মার্জিয়ার কাছে। এর উপর আবার ডেলিভারি চার্জও আছে। সব মিলিয়ে মার্জিয়া আর খায়নি। তাজু ইসলাম মার্জিয়ার পড়াশোনার সব খরচ পাঠান। এর বাহিরে মার্জিয়ার জন্য হাত খরচও দেন, তবে তিনি অসুস্থ থাকায় গত 2 মাস হলো হাত খরচটা দিতে পারেনি। তার উপরে অ্যাক্সিডেন্ট করার পর মার্জিয়ার আর সাহসও হয়নি হাত খরচ চাওয়ার। তাই এই দামি চকলেট খাওয়ার ইচ্ছেটাকে নিজের মনে চাপা দিয়েছিল। মুহিবের জন্য সেই চকলেটটি আজ ওর নিজের জন্য তৈরি করা হয়েছে।
এটা যে বরের আনন্দের মার্জিয়ার কাছে। চকলেটটা খেতে খেতে মার্জিয়া চকলেট হাতে নিয়ে একটা ছবি পাঠায় মুহিবের মেসেঞ্জারে। সিন হয় না, কেননা মুহিব অনলাইনে নেই। মার্জিয়া ভাবে মুহিব হয়তো ব্যস্ত, তাই সে খাওয়া শেষ করে ভার্সিটিতে চলে যায়। ভার্সিটিতে পৌঁছে মার্জিয়া চলে যায় ক্লাসে। আজকে প্রথম ক্লাসটা নাফিমে ছিল। সে মার্জিয়াকে লেট করে আসতে দেখেও কিছু বলল না। মার্জিয়া নিজের জায়গায় গিয়ে বসতে নাওরিন এগিয়ে এসে কানে কানে বলল, জানিস স্যার আমাকে তোর কথা জিজ্ঞেস করছিল। মার্জিয়া তাকালো সামনে থাকা নাফিমের দিকে। নাফিম বোর্ডে প্রশ্ন লিখছিল। মার্জিয়া নাওরিনকে জিজ্ঞেস করল। কি বলছেন স্যার? উত্তরে নাওরিন বলল, তুই আসিসনি কেন, কখন আসবি, পরীক্ষার প্রিপারেশন কেমন, এইসব জিজ্ঞেস করলো। মার্জিয়া পরে মনোযোগ দিল। কিছুক্ষণ পর নাওরিন মার্জিয়াকে বলল, কালকে আমার জন্মদিন, ছোট করে আমি সেলিব্রেট করতে যাচ্ছি মার্জিয়া, তুই আসবি কিন্তু। আশা বেগমের কথা উঠতেই মার্জিয়ার গলা শুকিয়ে এলো। নাওরিন বলল, তুই কেকের ব্যবস্থা করতে পারবি? তোর রুমমেটের বোন তো কেকের বিজনেস করে। মার্জি একটু চুপ থেকে বলল, আমি তোকে জুলিয়াপুর নাম্বার দিচ্ছি। না না, নাম্বার লাগবে না, তুই আপুর সাথে কথা বলে আমাকে জানাস যে কালকে কেক দিতে পারবি কি না। আচ্ছা। বলে মার্জিয়া ক্লাসরুম থেকে বের হয়ে গেল। নাফিম অবাক হয়ে তাকিয়ে রইল। পিছনে পিছনে নাওরিনও বেরিয়ে গেল। মার্জিয়াকে ডাকতে ডাকতে বলল, তুই এভাবে চলে এলি কেন, কি হয়েছে? কিছু না। আরে আজব। আচ্ছা কই যাবে এখন? জানি না। এমন করছিস কেন? আচ্ছা চল আমার বাসায়, আম্মু তোকে দেখলে খুশি হবে, বাসায় গেস্টও আছে। কথাটা বলে নাওরিন মার্জিয়ার হাত ধরতে চাইলে মার্জিয়া নাওরিনের হাত ছাড়িয়ে নেয়। একটু জোরে বলে, আমি যাব না তোর বাসায়, আমাকে একটু একা থাকতে দে। কিন্তু মার্জিয়া দাঁড়ালো না, চলে গেল। নাওরিনের মন খারাপ হয়ে গেল। বিড়বিড় করে বলল, আমি কি এমন করেছি যে ও রাগ করলো? নাওরিনের চোখে পানি এলো একমাত্র বান্ধবীর এমন আচরণে। এইদিকে ক্যাম্পাস থেকে বের হয়ে একটা চায়ের দোকানের সামনে বেঞ্চে বসলো মার্জিয়া। ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি খেলো। শরীরটা খারাপ করছে। আশা বেগম মার্জিয়ার কাছে একটা আতঙ্কের নাম। আজ কয়েকদিন পর ওনার নাম শুনে মার্জিয়ার হাত পা কাঁপতে শুরু করেছে। চাওলা মার্জিয়াকে বিচলিত হতে দেখে জিজ্ঞেস করে কোনো সমস্যা কিনা। মার্জিয়া জানায় সে ঠিক আছে। এরপর চোখে মুখে পানি ঝাপটা দেয়। মাথাটা ঘুরছে ভীষণ। এমন সময় মার্জিয়ার ফোনে মুহিবের কল আসে। ফোনের স্ক্রিনে মুহিবের নাম দেখে মার্জিয়া কলটা রিসিভ করে। মুহিব বলে, কি খবর মিস? কই তুমি? বাইরে। কেন? ও, তোমার তো আজকে ক্লাস ছিল। আচ্ছা, সকালে চকলেটটা কেমন লেগেছে? মুহিবের প্রশ্নের উত্তরে মার্জিয়া ফুপি কেঁদে ওঠে। মুহিব তা বুঝতে পেরে বলে, কি হয়েছে মিস? তুমি কি কাঁদছো? কে কিছু বলেছে তোমাকে মিস? মার্জিয়া উত্তর দেয় না। নিজেকে সামলে নিয়ে কল কেটে দেয়। এরপর ফোন বন্ধ করে হলে ফিরে আসে। জুলি ওর পাশে যাচ্ছিল। মার্জিয়াকে ফিরতে দেখে বলে, শোন মার্জিয়া, আমি 2 দিনের জন্য বাসায় যাচ্ছি, তুই সাবধানে থাকিস। বড় আপুকে দেখতে আসবে, এই উপলক্ষে যাওয়া। ও ঠিক আছে। জুলি চলে যায়। মার্জিয়া দরজা লাগিয়ে কান্না করে ফেলে। মনে পড়তে থাকে আশা বেগমে করা জঘন্য কাজগুলোর কথা। কাঁদতে কাঁদতে মার্জিয়া একসময় ঘুমিয়ে পড়ে। এদিকে মুহিব একের পর এক কল দিয়ে চলেছে মার্জিয়াকে। ফোন বন্ধ পেয়ে পাগল প্রায় অবস্থা হয়ে যায় তার। বাধ্য হয়ে নাওরিনকে কল করে মুহিব। নাওরিন জানে মার্জিয়া অর্ধেক ক্লাস করে 1টার সময় হলে ফিরে গেছে। এটা শোনার পর থেকে মুহিবের অস্থির লাগতে শুরু করে। কিন্তু কিছু তো করেনি। মুহিব চাইলেও হলের ভেতর যেতে পারবে না। কি করবে এখন? সন্ধ্যা 7:30। ঘুম ভাঙ্গে মার্জিয়ার। চোখ মেলে চারপাশে তাকাতেই অন্ধকার দেখে ভয় পেয়ে যায়। বাঁচাও বলে চিৎকার করে ওঠে। হাঁটুতে মুখ কুঁচে কাঁপতে থাকে। মনে হতে থাকে ও হয়তো আশা বেগমের সেই রুমটাই আছে। বেশ অনেকক্ষণ এভাবে ভয় পাওয়ার পর মার্জিয়া যখন বুঝতে পারে চারপাশটা নীরব, তখনও উঠে দাঁড়ায়। মনে পড়ে দুপুরের ঘটনা। উঠে গিয়ে লাইট জ্বালিয়ে নেয়। বাইরে বৃষ্টি শুরু হয়েছে ঝিরিঝিরি। শীত করছে মার্জিয়ার। চোখে মুখে পানি দিয়ে এসে বিছানায় বসে। মাথা ভার ভার লাগছে। মার্জিয়া বেশ কিছুক্ষণ থম মেরে বসে থাকে। হঠাৎ এমন কেন রিয়াক্ট করলো ও নিজেই বুঝতে পারছে না। এই মুহূর্তে আর সেই জঘন্য মহিলাকে নিয়ে ভাবতে চায় না মার্জিয়া। তাই উঠে দাঁড়িয়ে জানালার কাছে যায়। বাহিরে চোখ পড়তেই চমকে ওঠে। নীল শার্ট আর কালো ড্যানিম প্যান্ট পরে রাস্তার অপর পাশে মুহিব দাঁড়িয়ে আছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে ওর রুমের জানালার দিকেই তাকিয়ে আছে।
মার্জিয়াকে থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মুহিব হাত নেড়ে মার্জিয়াকে ডাকলো। মার্জিয়া বিছানা থেকে নিজের ফোনটা নিয়ে মুহিবকে কল করলো। ফোন বন্ধ। মার্জিয়া কি করে এখন মুহিবের সাথে কথা বলবে? হল থেকে বের হতে দিবে না এ সময়ে। এখন করণীয় কথাটা ভাবতে ভাবতে মার্জিয়া জানালা থেকে জোরে বলল। আপনি এইখানে কি করছেন? উত্তরে মুহিব বলল। ফোন ধরনি কেন? কি হচ্ছে তোমার মিস? মার্জিয়া কি উত্তর দেবে ভেবে পেল না, শুধু বলল, চলে যান এখান থেকে। আমি ঠিক আছি, কাল ক্লাসে দেখা হবে। বলে জানালার পর্দা টেনে দিল মার্জিয়া। রাতের 8টা বাজে। পড়শি নিচের রুমের দরজা আটকে ফোন করছে তার বাবা দিদার মাহমুদকে। দিদার মাহমুদের একমাত্র মেয়ে পড়শি। তিনি মেয়ের কথায় সবার আড়ালে ওকে বাংলাদেশে পাঠিয়েছেন আজ থেকে 5 বছর আগে। তার যখন বাংলাদেশ ছেড়ে পার্মানেন্টলি ইউকেতে চলে যায়, তখন থেকেই পড়শি পছন্দ ছিল রাহাতকে। কিন্তু পড়শি মা কলি বেগম কখনো চাননি দেশি ছেলে তার মেয়ের জামাই হোক। ওদিকে রাহাত যে পড়শিকে ভালোবাসে বা বিয়ে করতে চায়, এমন কোনো কথাও রাহাতের থেকে পায়নি পড়শি। হয়তো রাহাত জানে না পড়শি ওকে ভালোবাসে। সব মিলিয়ে এক এলোমেলো অবস্থায় মধ্যেই দেশ ছাড়তে হয় পড়শিকে। তবে মুহিব এবং রাহাতের সাথে সবসময় যোগাযোগ ছিল। মুহিবের বাবা আর দিদার মাহমুদ এক কথায় বাল্যকালের বন্ধু। পড়শি মা কলি বেগম ইউকের এক স্বনামধন্য বিজনেসম্যানের সাথে পড়শি বিয়ে ঠিক করেছে। এতে পড়শি অমত জানালে কলি বেগম মেয়ের গায়ে হাত তোলেন, এমনকি ঘরবন্দি করে দেন। পড়শি তখন আরও বেশি করে বুঝতে পারে ওর হাতকে ঠিক কতটা ভালোবাসে। ছোট থেকেই পড়শি মুহিব রাহাত একসাথে একই স্কুল ও কলেজে পড়েছে। এরপর ভার্সিটিতে উঠে মুহিব আলাদা হয়ে গেল, রাহাত আর পড়শি একসাথেই ছিল। পুরো স্কুল কলেজ লাইফে পড়শি একমাত্র বন্ধু, বেস্ট ফ্রেন্ড ছিল রাহাত। কথাগুলো ভাবতে ভাবতে পড়শি দিদার মাহমুদকে বলল, আমি রাহাতকে ছাড়া বাঁচবো না বাবা, আমি ওকে ভীষণ ভালোবাসি। দিদার মাহমুদ বুঝলেন মেয়ের অসহায়ত্ব। তিনি বললেন, দেখ মা, রাহাত তোকে ভালোবাসে কিনা এটাই তো জানি না আমরা। তার উপর তোর মায়ের ঠিক করা পাত্র জেনে গেছে তুই বাংলাদেশে আসিস। দ্রুত ও বাংলাদেশে যাবে। ছেলেটা পেয়াস বিজনেসম্যান হলেও আন্ডারওয়ার্ল্ডের সাথে ওর যোগাযোগ আছে। আমি চাই না তোর ক্ষতি হোক। তুই দ্রুত কিছু কর, না হলে বল আমি কথা বলি রাহাতের সাথে। পড়শি দীর্ঘশ্বাস চালো বাবার কথা শুনে বলল, আমি কথা বলবো রাহাতের সাথে। হুট করে তুমি এই ব্যাপারে বললে ও অপ্রস্তুত হয়ে পড়তে পারে। আমাকে 2 দিন সময় দাও। ঠিক আছে, তবে যা করার দ্রুত করিস মা। একবার তুই বিয়ে করে নিলে ওই বিজনেসম্যান পাত্রর চেয়েও কিছু করতে পারবে না। বুঝতে পারছি বাবা, রাখছি এখন। পড়শি ফোন রেখে উঠে দাঁড়ালো। মনে সাহস সঞ্চয় করে গেল রাহাতের কাছে। রাতে রেডি হচ্ছিল ঢাকায় ফেরার জন্য। পড়শিকে দেখে বলল, কিরে কি অবস্থা? পড়শি উত্তর দিল না, রাহাতের পেছনে গিয়ে দাঁড়ালো। বলল, আজকে না গেলে হয় না রাহাত? রাত চুল সেট করছিল। এমন কথাই পড়শির দিকে তাকিয়ে বলল, মুহিব একা আছে, আমার যাওয়া প্রয়োজন। পড়শি আর কিছু বলল না। রাত রেডি হয়ে পড়শির গালে হাত ছুঁয়ে বলল, সাবধানে থাকবি। মামুনি একটু পরে চলে আসবে হসপিটাল থেকে। পড়শি নিজেকে কন্ট্রোল করতে পারল না, রাতকে জড়িয়ে ধরে বলল, যাস না প্লিজ। রাত একটা ধাক্কা খেলো পড়শির আচরণে। কিছু বলতে নিবে তার আগেই পকেটে ফোনে একটা কল এলো। রাত পড়শিকে সরিয়ে কলটা রিসিভ করতে অপর পাশ থেকে এক নারী কণ্ঠস্বর ভেসে এলো, আপনি কি ডক্টর মুহিবের ভাই বলছেন? ডক্টর মুহিব স্যার কোথায়? ওনার আজকে 3টায় অপারেশন ছিল, উনি আসেননি। এমনকি সকালে যে রোগী দেখার কথা ছিল সেটাও ক্যান্সেল করে দিয়েছেন। রাত ভুর কুচকে ফেল কথাটা শুনে। বলো, আমি দেখছি। রাত কল কেটে মুহিবকে ফোন দিতে দিতে বেরিয়ে গেল। পড়শি অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল রাতের যাওয়ার দিকে। রাতের ঘন অন্ধকার চারপাশকে গ্রাস করে ফেলেছে। সেই অন্ধকারে হাঁটুতে মুখ গুজে কেঁদে চলেছে মার্জিয়া। আজ হঠাৎ করে তার হাত পা কাঁপছে, যাকে বলে অস্বাভাবিকভাবে কাঁপছে। মার্জিয়া বুঝতে পারছে ওর প্যানিক অ্যাটাক উঠেছে। তবে প্রথমবার এটার সাথে সরাসরি পরিচয় হয় ও ঘাবড়ে গেছে। কি করবে এখন? কথাটা ভাবতে ভাবতে ফোন হাতে নিয়ে কল করলো নওরিনের নাম্বারে। নওরিন ঘুমিয়ে পড়েছিল। মার্জিয়ার কল পেয়ে হুড়মুড় করে উঠে বসলো। কল রিসিভ করে বলল, হ্যাঁ বল মার্জিয়া। মার্জিয়া কথা বলতে পারছিল না, ওর হাত পা কাঁপছিল এত। তবু কষ্ট করে থেমে থেমে বলল, আমার শরীরটা খারাপ লাগছে। নওরিন ঘড়িতে সময় দেখলো রাত 11টা বাজে।
এখন মার্জিয়ার কাছে যাওয়া সম্ভব না, হলে ঢুকতেও দিবে না, তাই ও জিজ্ঞেস করলো। জুলি আপু আসছে না? না আপু, বাড়িতে গেছে। নওরিন এবার চিন্তিত হয়ে পড়ল, বলল, তুই শান্ত হ, আমাকে আমাকে বল কি হয়েছে। মার্জিয়া কিছু বলতে পারল না, কাঁদতে লাগলো। বাতাসে জানালার পর্দা উঠতে থাকায় বাহির থেকে মুহিব খেয়াল করলো মার্জিয়াকে। ও বুঝতে পারলো মার্জিয়ার কিছু হয়েছে। মুহিব দ্রুত দারুণকে রিকোয়েস্ট করলো ভেতরে ঢুকতে দিতে, কিন্তু দারুণ দিল না। মুহিব কি করবে ভেবে পেল না। এভাবে বাহিরে দাঁড়িয়ে থেকে টেনশন নেওয়া সম্ভব নয়, তাই দারোয়ানের আড়ালে দেওয়াল টপকে ও ভেতরে ঢুকলো। মার্জিয়ার হাত পা কাঁপার ফলে ফোনটা ফ্লোরে পড়ে বন্ধ হয়ে গেল। নিজের দুহাত শক্ত করে মুঠ পাকিয়ে রাখলো। কিছুতেই ঠিক করতে পারছিল না নিজেকে মার্জিয়া। একা একা থাকার ফলে ভয়ও পাচ্ছিল। পানি গ্লাসটা নেওয়ার চেষ্টা করেও পারছিল না, পুরো দুনিয়া কাঁপছে এমন মনে হচ্ছিল মার্জিয়ার। এমন সময় একজোড়া হাত এসে ওকে ধরলো। মার্জিয়া তাকিয়ে দেখলো মুহিবকে। মার্জিয়া মুহিবের বুকে মাথা রেখে শব্দ করে কেঁদে উঠল। মুহিব মার্জিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে পানি এগিয়ে দিল। মার্জিয়া পানি খেলো। মুহিব ওকে নিয়ে বিছানায় বসালো। মার্জিয়া কাঁদতে কাঁদতে বলছিল, আমার ভয় করছে ডাক্তার সাহেব, আমি কি মরে যাব। মার্জিয়ার কথায় মুহিবের বুকে মোচড় দিল। দুহাতে মার্জিয়াকে নিজের বুকে জড়িয়ে নিয়ে বলল, আমি আছি মিস, তোমার কিচ্ছু হবে না, হাত দাও তোমার। মুহিব নিজের শার্টটা খুলে ফ্লোরে ফেল, কেননা বৃষ্টির পানিতে মুহিব সম্পূর্ণ ভেজা। মার্জিয়া দুহাত নিজের হাতের মুঠো নিয়ে শক্ত করে ধরল মুহিব। মার্জিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, শান্ত মিস, আমার কথা শোনো। মার্জিয়া তাকালো মুহিবের দিকে। মুহিব মার্জিয়াকে স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা করলো। 1.5 ঘন্টার চেষ্টা করার পর ধীরে ধীরে স্বাভাবিক হলো মার্জিয়া। মুহিব স্বস্তির শ্বাস ফেলে মার্জিয়াকে বলল, আমার চোখের দিকে তাকাও মিস। মার্জিয়া তাকালো। মুহিব জিজ্ঞেস করলো, কি দেখতে পাচ্ছ? শান্তি, নিরাপদ আশ্রয়স্থল, ভরসার কাত। ব্যাস, আর কিচ্ছু চাই না আমার। আমি তোমার পাশে সব সময় থাকতে প্রস্তুত। তোমার কি হয়েছে আমি জানি না, কিন্তু তোমাকে এভাবে দেখে আমার বুকে রক্তক্ষরণ হচ্ছে। মার্জিয়া নীরবে তাকালো শুধু। মুহিব মার্জিয়াকে শুয়ে দিল, এরপর কাঁথা টেনে দিয়ে বলল, আমি আছি মিস, কোনো ভয় নেই তোমার, ঘুমাও। মার্জিয়া চোখ বন্ধ করলো। মুহিব মার্জিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তুমি কি আমার উপর রাগ করেছিলে মিস? সকালে তোমার কল আর মেসেজ না দেখার জন্য? তার জন্য কি এতটা কষ্ট পেলে তুমি, নাকি অন্য কোনো কারণ আছে? আমার জানতে হবে মিস। তোমাকে কষ্ট দেওয়ার সব কিছুকে আমি সরিয়ে দেবো, প্রমিস। মুহিবের একটা কথা মার্জিয়া শুনতে পেল না। মেয়েটা গভীর ঘুমে তলিয়ে গেছে। মুহিবের উপস্থিতি এই মুহূর্তে মার্জিয়ার কাছে নিরাপদ আশ্রয় হিসেবে কাজ করেছে। দুহাতে মুহিবের এক হাত ধরে ঘুমিয়ে আছে মেয়েটা। সারা রাত জার্নি করে সকাল 8টায় ঢাকায় এসে পৌঁছায় রাহাত। পুরোটা রাস্তা মুহিবকে কল করতে করতে এসেছে, কিন্তু মুহিবের ফোন বন্ধ। এদিকে মুহিবকে না পেয়ে অনেকেই রাহাতের কাছে ফোন করছে। রাতের টেনশন বেড়ে যাচ্ছে মিনিটে মিনিটে। মুহিব ঠিক আছে তো? এই চিন্তায় অবশেষে সব চিন্তার অবসান কাটিয়ে ফ্ল্যাটের সামনে এসে দাঁড়াই রাহাত। কয়েকবার বেল বাজানোর পরও যখন দরজা খোলেনি মুহিব, তখন নিজেই চাবি বের করে দরজা খোলে। চিন্তিত মন বারবার মুহিবকে খুঁজে চলে বাসার প্রতিটা কোণে। সকাল 11টা বাজে। ঘুম ভাঙে মার্জিয়ার। উঠে বসে পুরো রুম চোখ বুলিয়ে নেয়, কোথাও মুহিব নেই। গত রাতে ফুলের ছুঁড়ে ফেলা মুহিবের শার্টটা ওভাবে পড়ে আছে। এর মানে কি মুহিব ওকে না বলে চলে গেছে? কথাটা ভেবে মার্জিয়া জানালা দিয়ে ভালো করে নিচে চেক করে। কাল তো এই জানালা দিয়েই মুহিব এসেছিল। যাওয়ার সময় নিশ্চয়ই এদিক দিয়েই গেছে। কেউ কি দেখেনি? প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খেতে লাগলো মার্জিয়ার। পর টেবিলে চোখ পড়তে দেখলো একটা ছোট্ট চিরকুট, তাতে লেখা। মার্জিয়া চিরকুটটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে যত্ন করে বইয়ের ভেতর রেখে দিল। বেলা 1:30 বাজতেই নওরিন এলো। মার্জিয়া সবে গোসল করে বের হয়েছে। এমন সময় নওরিন আসে। ও একটু অপ্রস্তুত হয়ে পড়ল, কেননা মুহিবের শার্টটা পরে টেবিলের সামনে চেয়ারে মেলে রাখা। মার্জিয়া দ্রুত শার্টটা লুকিয়ে দরজা খুলো। নওরিন মার্জিয়াকে দেখে বলল, তুই ঠিক আছিস? বলে মার্জিয়া চুল মুছতে লাগলো। নওরিন আবার বলল, তোর কি হয়েছিল কাল? এখন শরীর কেমন? ডক্টরের কাছে যাবি? না। হয়েছিল কি এটা তো বলবি। মার্জিয়া গামছা বারান্দায় মেলে এসে বলল, প্যানিক অ্যাটাক করেছিল। কি বলিস দোস্ত? কিভাবে ঠিক হলো পরে? আর এখন তোর কি অবস্থা? ঠিক আছি এখন। তুই ডিম ভাজি খাবি? রাখ তোর ডিম ভাজি। কি করে রাতে একা নিজেকে সামলালি দোস্ত? আমার তো ভেবেই দম বন্ধ লাগছে।
মার্জিয়ার চোখে ভেসে উঠল কাল রাতে মুহিবের মুখটা। মলিন হেসে বলল, সব পরিস্থিতিতে পাশে থাকার জন্যে যদি আমার তোদের বলে কয়ে আনতে হয় তাহলে আর আপন হলি কই? এটা তুই কেমন কথা বলছিস মার্জিয়া? না বললে আমি কি করে জানবো তোর অসুস্থতা? তাছাড়া যে রাগ দেখালি কাল, এরপর তোকে নিজ থেকে ফোন করার সাহস হয়নি আমার। মার্জিয়া উত্তর দিল না। নওরিন আর রাতের ব্যাপারে কথা বলল না। দুই বান্ধবী খাওয়া দাওয়া সেরে বের হলো হল থেকে। হলের সামনে দেখা হলো ক্লাসের টপ গার্ল পলির সাথে। মার্জিয়া অন্য জায়গা থেকে এখানে এসে পড়ছে, বিধায় পলি ওকে শুরু থেকেই পছন্দ না। তারপর পলির পরেই মার্জিয়া রোল, তাই আরও দেখতে পায় না পলি ওকে। মার্জিয়া পলিকে দেখে পাশ কাটিয়ে চলে যেতে নিলে পলি পথ আটকায়, বলে, ভাব বেড়েছে দেখছি তোর, তা কিসের দিমাগ দেখাস? মার্জিয়া উত্তর দিল না। তবে নওরিন বলল, পলি, তুই মার্জিয়ার সাথে সবসময় এভাবে কেন কথা বলিস? ও তোর কি ক্ষতি করেছে? পলি মুখ ভ্যাঙ্গাল। মার্জিয়াকে দেখে বলল, তোকে দেখে আমার অসুস্থ লাগছে কেন রে? তোর বফ কি তোকে ছেড়ে দিয়েছে? পলির এমন কথায় মার্জিয়ার রাগ বাড়ল। কড়া গলায় বলল, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, এটা তুই ভালো করেই জানিস। পলি হাসলো, বলল, বয়ফ্রেন্ড না থাকুক, লাং নিশ্চয় আছে। মার্জিয়ার শরীর জ্বলে উঠল। এক কথায় দু কথায় বেশ ভালোই কথা কাটাকাটি হলো দুজনের মধ্যে। পলি বলল, তোর মতো মেয়েরা এই ঢাকা শহরে বেশি দিন টিকতে পারে না, তুইও পারবি না। 2 দিন পর ঠিকই ব্যাগ গুছিয়ে চলে যাবি, মিলিয়ে নিস। কথাটা বলে পলি হনহন করে চলে গেল। নরিন পলিকে কয়েকটা বকা দিয়ে মার্জিয়াকে বলল, ধরিস না ওর কথা। ও শুরু থেকে তোকে দেখতে পারে না, এমনকি সিলেট থেকে আসা গীতাকেও সহ্য করতে পারে না। অসভ্য মেয়ে। মার্জিয়া উত্তর করল না। নরিন মার্জিয়াকে নাইশান ডেলাইট এর সামনে এনে বলল, এই সপ্তাহ দেখেছিস? কালকে ওপেন হয়েছে। আমাদের ক্লাসের অনেকে এসেছে, সবাই বলেছে কোয়ালিটি অনেক ভালো। চল আমরা ট্রাই করে আসি। মার্জিয়া ঢুকিল। নরিন এক্সাইটেড হয়ে আগেই ভেতরে চলে গেছে। পিছনে পিছনে মার্জিয়া ঢুকতেই স্টাফরা ওকে সম্মান জানালো। মার্জিয়া ওদের চোখের ইশারা করে নরিনের সামনে চেয়ারে গিয়ে বসলো। নরিন জিজ্ঞেস করলো, ওরা তোরে কি বলছিল? কিছু না, কি খাবি? আমি তো ওয়াফেল খাবো, তুই? আমার জন্যেও তাহলে অর্ডার দে। আচ্ছা। নরিন অর্ডার দিল। জনমানবপূর্ণ এলাকা হওয়ার পরপর আরও কয়েকজন এলো। সবে বেশ আনন্দের সাথে নতুন শপটা উপভোগ করতে লাগলো। বেশিরভাগই বাচ্চারা এসেছে, যেহেতু চকলেট শপ। মার্জিয়া মুগ্ধ দৃষ্টিতে শপের পরিবেশ দেখছিল। এমন সময় নাফিমও এলো। নরিন নাফিমকে দেখে মার্জিয়াকে বলল, ওই দেখ নাফিম স্যার। মার্জিয়া দেখল। ওরা নাফিমকে সালাম দিল। নাফিম তার বোনের মেয়েকে নিয়ে এসেছে। বাচ্চাটা এসে মার্জিয়ার সামনে দাঁড়ালো, বলল, মাম্মি। মার্জিয়া এবং নওরিন বাচ্চাকে খেলো। বাচ্চার কথা শুনে নাফিম নিজেও অপ্রস্তুত হয়ে পড়ল। বাচ্চাটিকে বলল, মালা, এটা একটা আপু হয় তোমার? মালা মানতে নারাজ নাফিমের কথা। সে আবারও বলল, এটা মাম্মি। নওরিন আর চোখে নাফিমের দিকে তাকিয়ে বলল, স্যার ওর মামি, মানে তো আপনার বউ, তাই না? নাফিমের কাশি উঠে গেল। মার্জিয়া নওরিনের পায়ে পাড়া মারল। নওরিন পা ধরে বসে পড়ল। মার্জিয়া বলল, ও কে হয় আপনার স্যার? আমার বড় বোনের ছোট মেয়ে, বয়স 4 বছর। নাফিম মালাকে কোলে তুলে নিল। মার্জিয়া বলল, বাবু তুমি কি চকলেট নেবে? মালান মার্জিয়ার দিকে দুহাত বাড়িয়ে দিল। মার্জিয়াকে নিয়ে চকলেট দেখাতে নিয়ে গেল। নাফিম আর নওরিন পাশাপাশি ছিল। নাফিম নওরিনকে বলল, তোমার পায়ে কি হয়েছে? ও কিছু না স্যার। স্যার একটা কথা জিজ্ঞেস করি। বলো। আপনি কি মার্জিয়াকে পছন্দ করেন? নাফিমের কাশি উঠে গেল আবারও কথাটা শুনে। নওরিন পানির বোতল এগিয়ে দিল। কয়েক ঢোক পানি খেয়ে নাফিম বলল, মার্জিয়া আর আমার একজন ভালো স্টুডেন্ট। নওরিন আর চোখে তাকিয়ে রইল, বলল, তাহলে ওকে দেখলে ব্লাশ করেন কেন? নাফিম কিছু বলার আগে মালা এলো দুহাত ভর্তি চকলেট নিয়ে, বলল, মামা চলো বাসায়। নাফিম মালাকে নিয়ে চলে গেল। মার্জিয়ার মনে হলো এক প্রকার দৌড়ের উপর বেরিয়ে গেল নাফিম। হঠাৎ এমন করার কারণ খুঁজে পেল না। নওরিন কিছু চকলেট নিয়ে বের হলো। তখন তাজু ইসলামের কল এলো। মার্জিয়া কল রিসিভ করে সালাম দিল। তাজু ইসলাম সালামের জবাব দিয়ে মেয়ের কুশলাদি জিজ্ঞেস করলেন। এরপর বললেন, তোর পরীক্ষা কবে শেষ হবে মা? দেরি আছে বাবা। কিছু কি হয়েছে? হ্যাঁ,
তুই পরীক্ষা শেষ হলে দ্রুত চলে আসিস, দরকারি কথা আছে। আচ্ছা বাবা। মার্জিয়া ফোনটা ব্যাগে রেখে চারপাশ দেখতে লাগলো। নরিন জিজ্ঞেস করলো, কাউকে খুঁজছিস? কাকে? মার্জিয়া চুপ করে গেল। ওর দু চোখ পেয়ে মুহিবকে খুঁজছে, এটা এখন বলা যাবে না। সকাল থেকে মুহিবকে অনলাইনেও দেখেনি মার্জিয়া। কে জানে লোকটা কোথায় আছে, কি করছে। কথাটা ভাবতে ভাবতে আনমনে হাঁটতে লাগলো মার্জিয়া। আচমকা 3টা বাইক এসে থামলো ওদের সামনে। নরিন ভয় পেয়ে মার্জিয়ার পেছনে লুকালো। বাইক থেকে একটা ছেলে নেমে মার্জিয়ার সামনে একটা ছবি ধরলো। জিজ্ঞেস করলো,